হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM ফুড ব্লগ। আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি ইঁচড়ের রেসিপি নিয়ে। আজ আমি মাটনের চর্বি দিয়ে ইঁচড় রান্না করে দেখাবো, কিছু ঘরোয়া পদ্ধতিতে এবং কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই অসম্ভব সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাতে চলেছি। তো বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো ইঁচড় চর্বি। কিভাবে বানাতে হয়, কী কী উপকরণ লাগে, পুরোটাই আপনাদেরকে আমি দেখাবো। তার আগে বলে দিই, আজকে আমি কাকিমাদের বাড়ি গিয়েছিলাম এবং কাকিমাদের বাড়ির কাঁঠাল গাছটায় দেখলাম প্রচুর পরিমাণে ইঁচড় ধরেছে। তো কাকিমা বলল যে চলো তুমি একটা নিয়ে যাও, রান্না করে খেও। তো সেই কারণে আমি চলে গেছিলাম কাঁঠাল গাছের দিকে। তো পুরোটা তোমরা দেখতেই পাবে, দেখো। তো এই যে ইঁচড় গাছ অবশেষে দেখা গেছে। তো ইঁচড় গাছটাতে প্রচুর পরিমাণ ইঁচড় ধরেছে, গোড়া থেকে ডগা পর্যন্ত ইঁচড় ধরেছে। আর এতটা পরিমাণ ইঁচড় ধরেছে সেটা বলে বোঝানো যাবে না। কাঁঠাল গাছের ইঁচড়গুলো যে এত সুন্দর লাগছে কি যে বলবো। তো এই ইঁচড়গুলো দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা একটু কমেন্ট করে জানাবে যে এই ইঁচড়গুলো তোমাদের কেমন লেগেছে। মধ্যে থেকে এখন আমি একটা ইঁচড় কেটে নেব। এখন এই ইঁচড়গুলোর মধ্যে থেকে একটা ইঁচড় আমি কেটে নেব। তো আমার এটা খুব ভালো লাগলো, আমি এটাকেই কেটে নেব। আমি কেটে নিয়েছি। তো আমি ইঁচড়টাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, তাই না? তো কাকিমা এখানে আর একটা ইঁচড়ও দিয়ে দিয়েছিল কেটে। তো তার জন্য আমি একটা ইঁচড় রেখে দেব আর একটা ইঁচড় আমি রান্না করব। তো এখন এই ইঁচড়টাকে খুব সুন্দরভাবে কেটে নেব এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো। তো বন্ধুরা, ইঁচড়টাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তো এবার এই ইঁচড় চর্বিটা বানানোর জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো তার জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারটা মিডিয়াম সাইজ নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো রসুনের কোয়া, যেমন ধরুন একটা মিডিয়াম সাইজ রসুন। আর দিয়ে দিচ্ছি বেশ 3 টুকরো আদার টুকরো। আদাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছিলাম, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ টমেটোগুলো বেশ পাকা এবং বেশ লাল। আর দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। আমি এখানে রান্নাটা ঝাল ঝাল করে বানাতে ভালোবাসি, সেই কারণে আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম। আর দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। আর দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা আমি অল্প করে দিলাম, কারণ রান্নার সময় আমি আরও একবার লবণ ব্যবহার করব। আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ জল। ভালো মতো মশলাটাকে পেস্ট করার জন্য অল্প কিছুটা জল ব্যবহার করলাম। এবার ভালো মতো ঢাকনাটায় এঁটে দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। খুব সুন্দরভাবে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে আপনাদেরকে অল্প দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কোনো রকম দানা দানা ভাব হয়ে নাই, একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তো এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব এই স্মুথ পেস্টটাকে। ব্যাস, মশলাটা তো তৈরি হয়ে গেছে। এবার এই মশলাটাকে একটু সাইডে রেখে দিয়ে রান্নাটা এখন শুরু করা যাক। তার জন্য চলো, প্রথমে রান্নাটা শুরু করার জন্য গ্যাসটাকে আমি অন করে নিলাম এবং ওভেনের ওপর কড়াইটা খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে 50 গ্রামের থেকে অল্প একটু বেশি তেল ব্যবহার করলাম এবং ভালো মতো তেলটাকে গরম করে নেব। তো তার জন্য একটা খুন্তির সাহায্যে ভালো মতো কড়াইয়ের চারিপাশ দিকে ছড়িয়ে নেব এই তেলটা, যাতে করে খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যেই গরম হয়ে যায় এই তেলটা। মশলাতে নিয়েছি 3টে এলাচ ফল, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং 2 টুকরো দারচিনি ও 2টো লবঙ্গ। তো এই মশলাগুলো এখন ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো মতো ভেজে নেব। আমি এখানে এলাচ ফলগুলো ফাটিয়ে দিয়েছি, কারণ তেলের মধ্যে দিলে ফুটে আসবে না বা ছুটে যায় না। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে ভালো মতো বেশ ভালো করে ভেজে নেব এবং গোটা জিরের ভাজার যে স্মেলটা আসবে পুরোপুরিভাবে তেলের মধ্যে ছেড়ে গেছে। তো এখন আমি 2টো মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নেব এবং লাল লাল করে ভেজে নেব। যেমন ধরুন 3 মিনিট সময় দিয়ে ভালো মতো ভেজে নেব।
এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে ইঁচড় চর্বিতে দেবার জন্য আমি আগে থেকেই আলু কেটে নিয়েছিলাম। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজ আলু ব্যবহার করেছি এবং চারকোনা করে কেটে নিয়েছি, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই আলুগুলোকে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো মতো ভেজে নেবার জন্য। এদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছিলো, তার মধ্যে আমি আলুগুলো দিয়ে আরও একবার ভালো মতো ভাজা ভাজা করে নেব, যাতে করে আলুটাও ভাজা হয়ে যায় এবং পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো সেই কারণে বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নেব এবং ভাজা ভাজা করে নেব। 3 মিনিট সময় দিয়ে খুব সুন্দরভাবে আলু ও পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এই পেঁয়াজ ও আলুগুলোর মধ্যে আগে থেকে কেটে রাখা ওই ইঁচড়গুলো যে দেখিয়েছিলাম, সেই ইঁচড়গুলোকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ইঁচড়গুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, ভালো মতো ভাজবো এবং ভালো মতো কষিয়ে নেব। তো সব ইঁচড়গুলোকে আমি ঢেলে দিলাম এই কড়াইটার মধ্যে। এবারে ভালো মতো নাড়াচাড়া করে নেব এবং ভালো মতো ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ সময় দিয়ে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার হলুদ আর লবণটাকে দিয়ে আরও একবার মাখিয়ে নেব এই ইঁচড় ও আলুগুলোর মধ্যে। ইঁচড় ও আলুগুলো ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওই যে তৈরি করে রেখেছিলাম প্রথমেই মশলাটার পেস্ট, সেই মশলার পেস্টটাকে আমি দিয়ে দিলাম এই ইঁচড় ও আলুগুলোর মধ্যে। ওই যে স্মুথ পেস্টটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব ইঁচড়টাকে মিনিট 5। তো বেশ কিছুক্ষণ সময় তো অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু মশলাটা নিচে থেকে লেগে যাবে এবং পোড়া গন্ধভাব হয়ে গেলে মোটেই স্বাদ আসবে না। তো সেই কারণে অনবরত নাড়াচাড়া করে নিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার ওই যে মশলা ধোয়া যে জলটা ছিল, সেই জলটাকে আমি অ্যাড করে দিলাম এই ইঁচড়ের মধ্যে। এবারে 1 মিনিট সময় দিয়ে আরও একবার ইঁচড়টাকে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইঁচড়টা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এবার ভালো মতো মাখিয়ে নেব চিনি ও ধনে গুঁড়োটা। এখনও কিন্তু ইঁচড়টার সঙ্গে চর্বিটা দেওয়া হয়নি, তাতেই কিন্তু এত সুন্দর লাগছে। তাহলে ভাবো খেতে কেমন লাগবে ইঁচড়টা। অবশেষে মাটনের চর্বি বাড়িতে এসে গেছে। তোমাদেরকে দেখাতে পেরে আমিও খুব খুশি হয়েছি। কারণটা হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে মাটনের চর্বি নিয়ে আসবে তুমি, তো উনি আনতে আনতে লেট করে ফেলেছিলেন। তো সেই কারণে লেটে দেখানো হচ্ছে। এখানে 200 গ্রাম মাটনের চর্বি রয়েছে, আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম এবং ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তো এখন এই মাটনের চর্বিটাকে এই ইঁচড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আওতো করে। কড়াইয়ের মধ্যেই চারিপাশে মাটনের চর্বিগুলোকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে মাটনের চর্বি খেতে কার কার ভালো লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি আগে থেকেই জানিয়ে দিই। মাটনের চর্বিগুলোকে আমি সবগুলো ভালো মতো দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নিতে হবে এই চর্বির সাথে ইঁচড়টাকে। তো আমি 5 মিনিট সময় দিয়ে কষিয়ে নেব এবং অনবরত নাড়াচাড়া করে নেব। ভীষণ সুন্দরভাবে ইঁচড়ের সঙ্গে চর্বিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এই ইঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এই জলটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এবং আরও হাফ গ্লাস জল আমি অ্যাড করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব পুরোপুরিভাবে ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য মিনিট 5। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এখন আমি তুলে নিলাম। ঢাকনাটা তুলতেই এত সুন্দর একটা সেন্ট উঠে আসছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি তুলে তুলে খেয়ে ফেলি। কিন্তু না না, এখন তো তুলে খেলে চলবে না, এখনও তো ঘি দিতে বাকি আছে। তো দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম, আর মনে হচ্ছে যেন ঘিটা দিয়ে আরও বেশি জমে গেল। তো ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল ইঁচড় চর্বি। কিভাবে বানালাম পুরো ভিডিওটা তোমরা দেখতে পারলে এরকমভাবে বাড়িতে তৈরি করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি যেমনভাবে ইঁচড় চর্বিটা বানালাম সেই রকমভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন, তাহলে কিন্তু ইঁচড় চর্বি এবং আলু পুরোপুরিভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এইরকমভাবে অবশ্যই বাড়িতে বানাতে কিন্তু ভুলবেন না। এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার একটা সাঁড়াশির সাহায্যে আমি নামিয়ে নিলাম এবং একটা কাচের বোলের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে নেব। তো বন্ধুরা, তোমরা সকলে দেখতেই পারলে
খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অসম্ভব সুন্দর একটি রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখালাম। তো তোমরা যেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবে, আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এখন কিন্তু ইঁচড় প্রায় সবাই খাচ্ছে এবং ইঁচড়ের সঙ্গে অনেক কিছু রেসিপি তৈরি করে খাচ্ছে। তো আজকের এই রেসিপিটা তোমরা একবার হলেও তৈরি করবে। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবে, তাহলে আমার ভিডিও কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে।